হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো আজকে আমি আপনাদের জন্য পড়তে চলেছি একটি বই যার নাম ইকিগাই। তো আজকের ভিডিওটি দেখার আগে ফ্রেন্ড আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যারা এই বইয়ের পূর্বের খণ্ডগুলি অর্থাৎ প্রথম থেকে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এখনও শোনেননি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকলো, আপনারা সেখানে গিয়ে এই বইয়ের প্রথম অধ্যায়গুলি শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের অধ্যায়। অধ্যায় 5, বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কিছু মার্গদর্শন। কিভাবে আনন্দ দেয়, দীর্ঘ জীবন উপভোগ করা যায়, সেটাই এই পুস্তকের লেখার মূল উদ্দেশ্য নয়। এই উদ্দেশ্য নিয়ে এই বই লেখা শুরু হয়নি। আনন্দ ভরা দীর্ঘ জীবন কীভাবে লাভ করা যায় সেটা এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা দীর্ঘায়ু প্রাপ্ত করতে সক্ষম হয়েছেন তারা এই সম্পর্কে কি বলেন সেটা জানাটাই জরুরি। ওকিনাওয়াতে যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল সেই অভিজ্ঞতা ছিল অসাধারণ। সেই সাথে সারা পৃথিবী জুড়ে দীর্ঘায়ু যুক্ত লোকেদের যে তত্ত্বজ্ঞান রয়েছে সেইগুলি জানা খুব জরুরি। এই পুস্তকে এমন মানুষদের সম্পর্কে কথা বলা হবে যারা 110 বছর অর্থাৎ সুপার সেন্টারারিং ও বেশি সময় বেঁচেছিলেন। সুপার সেন্টেনারিন শব্দের প্রয়োগ সবার আগে 1970 সালে গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের সম্পাদক নারিস মার্সকোটার করেছিলেন, তবে শব্দটির প্রচার হয়েছিল 1990-তে। উইলিয়াম স্ট্রাউড এবং নীল হাউ এই সুপার সেন্টেনারি শব্দের বহুল ব্যবহার করেন। আজকের তারিখে সারা বিশ্বজুড়ে খোঁজ করলে প্রায় 350 থেকে 400 জন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের বয়স 110 বছরের বেশি। যদিও তাদের মধ্যে 75 জনের বয়সের প্রমাণপত্র পাওয়া গেছে। এরা সুপার হিরো না ঠিকই, কিন্তু তারা অন্যদের তুলনায় এই পৃথিবীর মাটিতে অনেক বছর বেশি কাটিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। আজ সারা বিশ্বের দিকে তাকালে বোঝা যাবে যে গড় আয়ু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তাতে করে সুপার সেন্টেনারিন্স এর সংখ্যা বৃদ্ধি পেতেই পারে। আসুন এবার দেখা যাক এই দীর্ঘায়ুর মানুষেরা নিজেদের জীবনের সম্পর্কে কি বলতে চান। মিসাও ওকাওয়া, যার বয়স 117 বছর ছিল, তিনি বলেন, খাবার খান, ঘুমান ও দীর্ঘায়ু লাভ করুন। আপনাকে আরাম করার পদ্ধতি রপ্ত করতে হবে। এই গবেষণা অনুসারে 2015 এপ্রিল মাস পর্যন্ত মিসা ওকাওয়া ছিলেন বিশ্বের সবথেকে বয়স্ক মহিলা। এরপরে তিনি হাসপাতালে মারা যান। তখন তার বয়স ছিল 117 বছর 27 দিন। 1919 সালে এক টেক্সটাইল ব্যবসায়ীর ঘরে মিসাও ওকাওয়া জন্ম নিয়েছিলেন। কয়েক যুগ ধরে এই পৃথিবীর বুকে কাটানোর এই মহিলা নিজের চোখে অনেক কিছু দেখেছেন। 110 বছর বয়স পর্যন্ত তিনি একা থাকতেন এবং কারোর সাহায্য ছাড়াই নিজের সমস্ত কাজ করতে পারতেন। লোকেরা যখন তার কাছ থেকে এই দীর্ঘ জীবনের রহস্যের কথা জানতে চাইত, তখন তিনি বলতেন, সূচি পদ্ধতিতে খাবার বানানো ও ঘুমানো। তার এই জবাবের সাথে আমরা আরেকটা বিষয় যুক্ত করতে পারি, তা হলো তার বিজি থাকার ইচ্ছা শক্তি। তিনি কিভাবে এত বড় একটা জীবন লাভ করলেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি হেসে ফেললেন ও বললেন, আমি নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজছি। জাপান বয়স্কদের ভূমি। ইতিমধ্যেই এই কথনের সত্যতা প্রমাণিত। 112 বছর 150 দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন একজন। সেই সময় তিনি ছিলেন বিশ্বের সব থেকে বয়স্ক পুরুষ, কিন্তু সেই সময়তেও তার চেয়ে বড় 57 জন মহিলা বেঁচেছিলেন। মারিয়া তাপুইওলা, যার বয়স ছিল 116 বছর, তিনি কি বলছেন? তিনি বলছেন, কোনোদিনও মাছ মাংস খাননি,
সালটা 1889। ইকুয়েডরের জন্ম নিয়েছিলেন মারিয়া কাবিওলা। বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলাদের মধ্যে তিনি হলেন অন্যতম। সেই অনুসারে গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম নথিভুক্ত করতে পেরেছিলেন তিনি। 2006 সালে তিনি মারা যান। তার 3জন সন্তান, 12 জন নাতি এবং নাতির ঘরে 20টি বাচ্চা ছিল। 107 সালে তিনি সেই সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের স্মৃতি ও বিচার বিবেচনা নিয়ে বলেন, আমি খুবই খুশি আর এত বড় একটা জীবন দেওয়ার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি কোনো দিন ভাবিনি আমি এত বছর বাঁচব। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন ছিলেন। তিনি যখন মারা যান তখন তার বয়স হয়েছিল 84 বছর। তখন আমার 2 মেয়ে ও 1 ছেলে নিয়ে সংসার আমার। এখন তাদের সংসার বড় হয়েছে। নাতি ও তাদের সন্তানরাও এই পৃথিবীর মুখ দেখেছে। একটা কথা মানতেই হবে, আগেকার দিনে জিনিসপত্র খুব ভালো পাওয়া যেত। মানুষরা নিজেদের মধ্যে মিলেমিশে থাকতো। একসাথে ওঠা বসা, নাচা গাওয়া প্রভৃতি সবই চলতো। তবে তার মধ্যে একটা অনুশাসন ছিল। আমার মারিয়া লুইসি আর গান খুব ভালো লাগতো। আরও তার প্রতিটা গানের কথা মনে আছে। আজ বহু প্রার্থনার শব্দ মনে আছে। আমি প্রায় সেগুলো উচ্চারণ করি, যেগুলি পেলে আমি আজও নাচি, গান গাই। স্কুল জীবনে নিজের হাতে যে জিনিসগুলো বানাতে পারতাম সেই কাজগুলি আমি আজও করতে পারি। অতীতের এই কথাগুলি বলতে বলতে তিনি হঠাৎই নাচতে শুরু করলেন। তার ভিতরের ঊর্জা দেখে মনে হচ্ছিল তিনি যেন কয়েক মুহূর্তের জন্য নিজের যৌবন ফিরে পেয়েছেন। তার এমন দীর্ঘ জীবন লাভের পিছনে কোন রহস্য কাজ করে? এই প্রশ্ন করা হলে তিনি বলেন, রহস্য কি তা বলতে পারবো না, কিন্তু নিশ্চয়তার সাথে একটা কথা বলতে পারি, আমি আমার জীবনে কোনো দিনও মাছ মাংস মুখে দিইনি। আমার মনে হয় এটাই আমার দীর্ঘ জীবনের রহস্য। এবার আসি কার্মেন, যার বয়স ছিল 122 বছর। তিনি কি বলছেন? তিনি বলছেন, সব ভালোই চলছে। সালটা 1875-এ ফ্রান্সে জন্ম নিয়েছিলেন জিন কালভেট। 1997 সালে 8ই আগস্ট বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা হিসাবে তিনি নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। সেই সময় তার বয়স ছিল 122 বছর। তিনি একবার উপহাস করে বলেছিলেন, আমি ম্যাক্সওয়েলের সাথে প্রতিযোগিতা করছি। তিনি নিজের জীবনদশায় বহু রেকর্ড ব্রেক করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সুস্থ ছিলেন ও আনন্দে দিন অতিবাহিত করেছেন। 100 বছর বয়স পর্যন্ত তিনি সাইকেল চালাতেন। 110 বছর বয়স পর্যন্ত তিনি একাই থাকতেন। একবার তার বাড়িতে আগুন লেগে গিয়েছিল, তাই ওনার সুরক্ষার কথা মাথায় রেখে তাকে কেয়ার সেন্টারে পাঠানো হয়। চোখে ছানি হওয়ার কারণে তিনি ঠিকমতো দেখতে পেতেন না। এমনকি তিনি সেই সময় ছোটে সিগারেট পর্যন্ত নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছিল। সেই কারণে 120 বছর বয়সে তাকে সিগারেট ছাড়তে হয়। তিনি সারাক্ষণ আনন্দে থাকতেন ও জোশের সঙ্গে সব কাজ করতেন। হয়তো এটাই তার বেঁচে থাকার সব থেকে বড় রহস্য। 120 বছর বয়সে তিনি বলেছিলেন, আমি চোখে ঠিকমতো দেখতে পাই না, শুনতেও অসুবিধা হয়, শরীরটাও ঠিক নেই, বাকি সব ঠিক আছে। ওয়াল্টার বেলিং কি বলছেন, যার বয়স ছিল 114 বছর? আপনি যদি নিজের মন ও শরীরকে সক্রিয় রাখতে পারেন তাহলে অবশ্যই দীর্ঘ লাভ করতে সক্ষম হবেন। 1893 মিনেসোটাতে জন্মেছিলেন ওয়াল্টার বেলিং। তিনি নিজের জীবনের এই সময়টা অনেকটা দেখতে পেয়েছিলেন। মন্টানাতে 2011 সালে বয়সের ভারে মৃত্যুর কোলে ধরে পড়েছিলেন তিনি। জীবনে 55 বছর তিনি রেলওয়ে সময় কাটান। তার 2 স্ত্রী ছিল। 83 বছর বয়সে তিনি মৌটানাতে অবসর নেন ঠিকই, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রেখে গেছেন তিনি। আমেরিকায় জন্মগ্রহণকারীদের মধ্যে তিনিই ছিলেন দ্বিতীয় দীর্ঘ জীবন
লাভের ব্যক্তি, যারা বয়সের প্রমাণ দিতে পেরেছিলেন সেই অনুসারে লেখা হয়। জীবনের শেষ লগ্নে এসে তিনি বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি তার এই দীর্ঘ জীবনের জন্য তিনি তার বেশ কিছু অভ্যাসকে শ্রেয় দিয়েছেন। যতক্ষণ শরীর সঙ্গ দিয়েছে ততক্ষণ কাজ করা এবং দিনে মাত্র দুবার খাবার খাওয়া, এই দুটি বিষয়ের উপরে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। 112 বছর বয়সেতে তিনি বলেছিলেন, আমি যদি নিজের মন ও শরীরকে সংযত রাখতে পারেন তাহলে অবশ্যই দীর্ঘ জীবন লাভ করতে সম্ভব হবে। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ব্যায়াম করে গেছিলেন। তার জীবনের কয়েকটা অভ্যাসের মধ্যে অন্যদের সাহায্য করা অন্যতম। তিনি কোনোদিনও মৃত্যুকে ভয় পায়নি। 2010 সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমাদের প্রত্যেকেই কোনো না কোনো দিন মরতেই হবে, কিন্তু মানুষ মৃত্যুর কথা শুনলেই ঘাবড়ে যায়। কিন্তু ভয় পাবেন না, কারণ আপনি যখন জন্মেছেন তখন আপনাকে তো মরতেই হবে। 2011 সালে তার মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি পাদ্রীকে বলেছিলেন, আমি ঈশ্বরকে জানিয়েছি আমার সাথে যা যা ঘটেছে তার থেকে ভালো কিছু ঘটতে পারে না, তাই এবার আমার যাবার সময় এসে গিয়েছে। আলেকজান্ডার ইনিস, ইনিও 111 বছর পর্যন্ত বেঁচেছিলেন। তিনি বলেন, আমি এখনো পর্যন্ত মরিনি। 1903 সালে পোল্যান্ডে জন্ম নিয়েছিলেন আলেকজান্ডার ইনিস। তিনি একজন কেমিস্ট ও প্যারাসাইকোলজিস্ট ছিলেন। 2014 সালে তিনি যখন মারা যান তখন তিনি ইউনাইটেড স্টেটসে থাকতেন। সেই সময় সারা বিশ্বের মধ্যে তার বয়স ছিল সব থেকে বেশি। ইনিসের জীবনযাপন ছিল খুবই সরল। তিনি কখনোই বিলাসিতা করেননি, সেই সাথে কোনো দিন মদ্যপানও করেননি। তিনি তার দীর্ঘ জীবনের জন্য এই দুটি অভ্যাসকেই শ্রেয় দিয়েছিলেন। যখন তাকে বিশ্বের সব থেকে বয়স্ক ব্যক্তির সম্মান দেওয়া হয় তখন তিনি বলেন, এটা নোবেল পুরস্কার জয়ের মতো কোনো নোবেল পুরস্কার মহান কাজ নয়। আমি কোনোদিন ভাবিনি আমি এত বছর বাঁচব। কিভাবে এই দীর্ঘ জীবন পেলাম আমি নিজেও জানি না। তবে একটা কথা সত্য যে আমি এখনও মরিনি। একিগাই শিল্পী সগুগাত শুধুমাত্র সুপারস্টিশনেরাই যে দীর্ঘ জীবনের রহস্য জানে তা একদমই ঠিক নয়। এমন বহু লোক আছে যাদের নাম গিনিস বুকে নেই, কিন্তু তারাও দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন এবং জীবনের নতুন পাঠ পড়ে রেখে গেছেন আমাদের জন্য। এই শিল্পীরা অবসর নেওয়ার পরেও নিজেদের জীবনের সেই দিন পর্যন্ত কাজ করে গেছে। তা যেমনই হোক না কেন আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে এবং আমাদের এনে দেয় বেশ কিছু খুশির মুহূর্ত। সবথেকে বড় কথা হলো এই মুহূর্ত সকলকেই উপলব্ধি করেন। হোকুসাই 18 শতাব্দীর মধ্যভাগ থেকে 19 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত 99 বছর বেঁচেছিলেন। তিনি ইউকিও স্টাইল পদ্ধতিতে কাঠের বস্তুর ওপর ছাপের কাজ করতেন। এই শিল্পী 100 ভিউজ অফ মৌফুজি নামক পুস্তকে লিখেছিলেন, আমি 70 বছর বয়স পর্যন্ত যে জিনিসগুলি বানিয়েছিলাম সেগুলির গণনা করা উচিত হবে না। 73 বছর বয়সের পরে আমি পশু পাখি গাছপালা এবং কীটপতঙ্গের ওপর সব সমস্ত বুঝতে সক্ষম হয়। জীবনে 80 বছর বয়সের পর আমি সামান্য উন্নতি করেছিলাম বলে আমার মনে হয়। আমি বিশ্বাস করি 90 বছর বয়সের মধ্যে আমি অবশ্যই নিজের কাজের রহস্য খুঁজে যাব। 100 বছরের মধ্যে আমি অবশ্যই এই কাজে নিপুণ হয়ে যাব। আশা করি 110 বছর বয়সের মধ্যে নিজের এই কাজের সাহায্যে জীবনের আবেগ ও আসল অর্থ ব্যক্ত করতে সক্ষম হব। পরবর্তী কয়েকটা পৃষ্ঠায় আমি আপনাদের নিউ ইয়র্ক টাইমসের জন্য কোয়েলি সোয়েনে যে মহামূল্যবান শব্দগুলি একত্রিত করেছিলেন সেগুলি বলবো। এখানে তিনি বিখ্যাত কিছু শিল্পীর বিশেষ কিছু শব্দ একত্রিত করেন। এই শিল্পীদের মধ্যে একজনও অবসর নেননি। তারা আজও আনন্দের সাথে নিজেদের কাজ করে চলেছেন।
আমাদের লক্ষ্য যদি স্পষ্ট হয় তাহলে কেউই কোনো দিনও আমাদের আটকাতে পারবে না। এই কথাটা তিনি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন এবং সেটা সবার সম্মুখে তুলে ধরেন। অভিনেতা একজন 86 বছর বয়সের পরেও তিনি তার নিজের কাজকে সমানভাবে ভালোবাসতেন। সেই কথা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছিলেন, আমি যেন স্টেজে অভিনয় করার সময়তেই মারা যায়। এই পৃথিবীটাকে এটাই হলো সব থেকে ভালো পদ্ধতি। ওসামু তেইজি, যাকে আধুনিক জাপানি পদ্ধতির জনক বলা হয়, 1989 সালে তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি মনের ভাব প্রকাশ করার জন্য একটা কার্টুন বানান, যাতে লেখা ছিল, প্লিজ জাস্ট লেট মি ওয়ার্ক, দয়া করে আমাকে কাজটা করতে দিন। চলচ্চিত্র পরিচালক ফ্রেডরিক ভাইজামান 86 বছর বয়সের পরেও বলেন, তিনি আজও যেন নতুনত্বের সঙ্গে কাজ করতে সক্ষম। তার জন্য একটাই কারণ আছে, আর তা হলো কাজের প্রতি তার প্রেম। তার মতে, আমার বয়সের বেশিরভাগ লোক অসুস্থতার বাহানা দেয়। তাদের মুখের সর্বদাই এই অভিযোগ শোনা যায় যে শরীর সঙ্গ দিচ্ছে না, কিন্তু আমার বন্ধু ও তাদের পরিবার কাজকে ভালোবাসে ও তারা সারাটা জীবন কাজের মধ্য দিয়ে অতিবাহিত করতে চায়। কারমেন হেরেরা, তিনি 100 বছর বেঁচে ছিলেন। 89 বছর বয়সে জীবনের প্রথম ক্যানভাস বিক্রি করেন, মডার্ন অ্যান্ড দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট। তার কাজগুলি সংরক্ষিত করে রাখা হয়। এই সময় যখন তাকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, আমি সর্বদা পরবর্তী কাজের কথা ভাবি, কিন্তু লোকের এই কথা শুনে মূর্খামি বলে মনে হতে পারে, কিন্তু আমি প্রতিদিন নিজের কাজকেই আরও অভিনব করে তোলার চেষ্টা করি। সর্বদা শিখতে থাকুন। হয়তো আপনার বয়স বৃদ্ধি পেয়েছে, শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, ক্লান্ত অনুভব করছেন, হয়তো শরীরের ব্যথায় ঠিকমতো ঘুমোতে পারছেন না, হয়তো আপনার স্ত্রীও আপনার সঙ্গ ত্যাগ করে বহু দূরে চলে গিয়েছে, আপনার সমস্ত স্বপ্ন হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, আত্মবিশ্বাসে আপনার সঙ্গ ত্যাগ করেছে। তবুও একটা কথা মাথায় রাখবেন, শেখার শেষ নেই। তাই শিখতে থাকুন, কারণ একমাত্র এটাই পারে যে কোনো পরিস্থিতিতে সেই পরিস্থিতি বদলে দিতে। এর সাহায্যে আপনি লাভবান হতে পারেন। শেখার সময়ে আপনার মন কখনোই ক্লান্তি অনুভব করে না। তার জন্য আগে কোনো দিন অনুতাপ হবেন না। প্রকৃতিপ্রেমী ও লেখক এডিওয়াল ও হিলসন একবার বলেছিলেন, আমার সব সময় মনে হতো আমার অনেক জ্ঞান আছে, আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম, কিন্তু গত 10 বছর ধরে আমার মাথার বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কে? কোথা থেকে এসেছি? কোথায় যাব? আমি এই বিষয়ে পড়তেও শুরু করেছি, আর তারপর বুঝতে পারি আমার জ্ঞান কতটা সীমিত। এলসওয়ার্থ কেলি 2015 সালে 90 বছর বয়সে মারা যান। তিনি বলেছিলেন, বয়সের সাথে সাথে আমাদের ইন্দ্রিয়গুলি দুর্বল হয়ে যায়। এটা এক বিরাট ভুল ধারণা। আমার তো মনে হয় আমাদের বয়স যত বৃদ্ধি পায়, আমরা যেন আরও বেশি শুনতে পাই, আরও বেশি করে দেখতে পাই। আপনার বয়স যত বৃদ্ধি পাবে, দেখার কলা তত বেশি করে রপ্ত করতে পারবেন। আমি প্রতিদিন নতুন নতুন কিছু দেখতে পাই। তাই তো নতুন নতুন ছবি আঁকতে পারি। 86 বছর পরেও আমাদের বলেছিলেন, কিছু ইমারত গড়ে তুলতে আমাদের 7 বছর পর্যন্ত লেগে যায়। এই রকম ক্ষেত্রে সংযম ও বর্তমান নিয়ে বেঁচে থাকার কলা বিশেষভাবে সাহায্য করে। এক মিউজিয়াম এর নির্মাতা অর্থনীতিকে আশ্রয় করে কিভাবে বেঁচে থাকা যায় সেই কলা বিশেষভাবে রপ্ত করেছিলেন। তিনি বলতেন, আপনি শুধুমাত্র বর্তমানেই বাঁচতে পারেন, আপনার আবার ইচ্ছা করলেও অতীতেও যেতে পারবেন না। বর্তমানে বেঁচে থাকার জন্য নিজের চোখ ও কান খুলে রাখুন, খবরের কাগজ পড়ুন, আপনার আশেপাশে কি ঘটছে সেদিকে নজর রাখুন।
যে কোনো কাজের ব্যাপারে মনকে জিজ্ঞেস করুন, এইভাবে আপনি নিজেকে বর্তমানে বাঁচিয়ে রাখতে পারবেন। এবার আসি জাপানের দীর্ঘায়ু জীবন। জন্ম মৃত্যুর হিসাব রাখার জন্য আমাদের কাছে যন্ত্র আছে, হয়তো সেই কারণে আমেরিকার মানুষদের দীর্ঘায়ু লাভের প্রমাণ পাওয়া যায়। কিন্তু বাস্তবে এই পৃথিবীতে দীর্ঘায়ু লোকের সংখ্যা জাপানে সবচেয়ে বেশি। গ্রামের পরিবেশ শান্ত ও আনন্দদায়ক, সেই কারণে গ্রামের লোকেরা অনেক বেশি বয়স পর্যন্ত বাঁচতে পারে। পৃথিবীর মধ্যে জাপানিজরাই সব থেকে বেশি আয়ু লাভ করেন, তা নিয়ে কোনো দ্বিধা নেই। সঠিক খাদ্য সংস্কৃতি, অসুস্থতা হওয়ার আগে ডক্টরদের পরামর্শ নেওয়া, সংস্কৃতির সাথে যুক্ত থাকা তাদের দীর্ঘায়ুর জন্য বিষয়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলীয় জীবন, মিলেমিশে থাকা, জীবনের শেষ পর্যন্ত সক্রিয় থাকা, এই বিষয়গুলিও তাদের দীর্ঘায়ু লাভের অন্যতম কারণ। প্রয়োজন থাকুক বা নাই থাকুক, সর্বদা সক্রিয় থাকার জন্য নিজের জীবনের ইকিগাই সম্পর্কে জানাটা খুবই জরুরি। আপনার ইকিগাই আপনাকে আকর্ষক করে তুলবে এবং কিভাবে আপনি অন্যদের কাজে লাগতে পারেন সেই বিষয়ে প্রেরণা দেবেন।